ঢাকাতে আখির লাশ পাঠানো হলো ফরেন্সিক টেস্টের জন্য। তা মুস্তাকিন চেয়েছিল না। সে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেলে পাঠাতে চাইছিল। ব্যবস্থাও করেছিল। সিনিয়র ইনচার্জ রাজি হননি। আখির মা মুস্তাকিনের হাত ধরে কান্নাকাটি করেছিলেন, আমার মেয়েটার শরীরটারে আর কোনো শুয়োরের হাতে দিস না, বাপ। আমারে মা মনে কইরা, আমার কথা রাখো। আমার বিচার লাগবো না। আমার আখির দেহডারে দে, বাড়ি নিয়া যাই। এ কথা ফেলার মতো নয়। অথচ উপরমহল হুট করে সিদ্ধান্ত বদলেছে। এসব নতুন নয় এই লাইনে, তবে এর শেষ অবধি যেতে হলে তাকে সজাগ থাকতে হবে প্রতিপদে। রাত ৮টায় ডিআইজি স্যারের সাথে কথা বলে কার্যালয় থেকে বের হলো। টিমের সকলেরই খুব খাটুনি হবে এই মামলায়। এখানে কোথাও না কোথাও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে রাজনৈতিক বিষয়াদি আর সমাজের উঁচু পর্যায়ের পদ্ধতিগত বলপ্রয়োগ, যার ঘাপলা খুলতে বেশ বেগ পেতে হবে তাদের। রাস্তা পার হবার জন্য দাঁড়ালো। ফোন বাজছে। ফোন জিনিসটা নেহাত বিরক্তিকর, বিশেষ করে যখন রিং হয়। মায়ের কল। এখন পুরো দিনের ফিরিস্তি চাইবে। খাওয়া, গোসল, শরীরের যত্ন, বাড়ি ফেরার তারিখ। কল রিসিভ করল না। ক্লান্ত শরীর, ফ্ল্যাটে ফিরে গোসল দিয়ে এরপর নিজেই একবার কল করে নেবে। বিকেলে থানায় কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারি এসেছিলেন। মুস্তাকিন গিয়েছিল সেখানে। সে প্রশ্ন করল হুমায়ুন সাহেবকে, আপনি ভিকটিমের পরিবারকে জায়গা থেকে উচ্ছেদ করতে চাইলেন, এরপর তারা গেল না, তার মেয়ের সঙ্গে এমন কিছু ঘটল। সন্দেহ যদি আপনার ওপর যায়, তা নিয়ে বক্তব্য কি আপনার? হুমায়ুন পাটোয়ারি হাস্যোজ্জ্বল কণ্ঠে জবাব দিয়েছেন, উচ্ছেদ করা কোনো কঠিন কাজ না, মুস্তাকিন। আর এমনও নয় তা আমি পারতাম না। তাই এরকম একটা সহজ ব্যাপারে তার সঙ্গে এমন খারাপ কিছু করার প্রশ্নও ওঠে না। তারা সময় চাইছে, আমি দিছি। না উঠলে উঠায় দিতাম, যেহেতু এইটা আমার কাজ। কিন্তু তাই বলে এমন কিছু। মুস্তাকিন ঠোঁট উল্টে ধীরে ঘাড় ঝাঁকাল, আপনার প্রতিপক্ষ দলকে? হুমায়ুন পাটোয়ারি পান খাওয়া দাঁত বের করে চমৎকার হাসলেন, সহজ হিসাব। আগের বার যে মেম্বার ছিল এই এলাকার সে, আর এইবার যেহেতু আমি বা হামজা মেয়র পদপ্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়াবো, তাইলে বর্তমান মেয়র সাহেবও বলা চলে আমার বিরোধী। সে কিন্তু আবার আমার বেয়াইয়ের ভাই লাগে। মুস্তাকিন আসলে বুঝতে পারছে না, এই কথার ওপর ভিত্তি করে তার এই দুটো লোককে সন্দেহের তালিকায় রাখা উচিত কিনা। হুমায়ুন পাটোয়ারি যা বোঝাতে চেয়েছে তা হল, তারা হুমায়ুন পাটোয়ারিকে বদনাম করার জন্য আখির সাথে এই বীভৎস খেলায় মত্ত হতে পারে। আর কি কোনো সাসপেক্ট থাকতে পারে না এই খুনের দায়ে? আখির পরিবারের সাথে একটা বিশদ আলোচনা দরকার। হতে পারে আরও কেউ কোনো সাহায্য করতে পারবে। কোমর বেঁধে নামতে হবে। তার আগে ল্যাব টেস্টের রিপোর্ট চাই। আরও জিজ্ঞাসাবাদ করতে তথ্য প্রয়োজন, যেটা ফরেন্সিক টেস্টের পর আসবে। দুবার দুপাশে মাথাটা ঝাঁকি দিল। গাড়ি চালাচ্ছে সহকারী মাহমুদ। হোটেল দেখে তাকে বলল, গাড়ি থামান। মাহমুদ গাড়ি থামালো। মুস্তাকিন নেমে গিয়ে হালকা পাতলা কিছু খাবার কিনে নিল। ফ্ল্যাটে রান্না করার চাচিটা দুদিন হলো আসে না। এখন মুস্তাকিনের রান্না করার এনার্জি নেই। এপার্টমেন্টের গেইটে দেলোয়ার বলল, স্যার, তোমার তো চিঠি আইছে গো। দেলোয়ারের দুষ্টু হাসছে। মুস্তাকিনও হেসে ফেলল, চিঠি শুধু প্রেমিকার কাছ থেকে আসে না। আজকাল আর প্রেম চিঠিতে হয় না। উন্নত দুনিয়ার প্রেম হয় উন্নত উপায়ে, উন্নত ডিভাইসের মাধ্যমে হয়। হতে পারে দেখ, এটা আমার মৃত্যুর পরোয়ানা পাঠিয়েছে কোনো এক শুভাকাঙ্ক্ষী ভালোবেসে। দেলোয়ার দাঁত বের করে হাসল, তোমারে আর ক্যাডা মারার সাহস করব? যত বড় একখান পিস্তল প্যান্টের ভিতরে নিয়া ঘোরো। প্যান্টের ভেতরে পিস্তল? তাও আবার ওত বড়? তুই রাইফেল আর পিস্তলকে গলিয়ে ফেলছিস মনে হচ্ছে। আর প্যান্টের ভেতরে পিস্তল রাখে কেমনে? কোথায় রাখে? মুস্তাকিনের বলার ভঙ্গি দেখে হো হো করে হেসে উঠল এবার দেলোয়ার। মুস্তাকিন ঢুকে গেল ফ্ল্যাটে। দরজা লাগিয়ে খাবার টেবিলের ওপর রেখে, চিঠি নিয়ে বসল। চিঠিটা রেখে দিল পরিত্যক্ত হালে। বিশেষ আগ্রহ আসছে না তা নিয়ে। সে জানে কার চিঠি। ফ্রেশ হয়ে এসে খোলার কথা ভেবে আবার কি মনে করে দায়সারা হাতে চিঠিটা খুলল। বেনামি চিঠি। কি জানি, পরিচয় দাও তুমি নিজের। ও হ্যাঁ, সৈয়দ মুস্তাকিন মহান, ইনভেস্টিগেটর অব পিবিআই ডিপার্টমেন্ট, না?
কেস থেকে সরে যাও, অফিসার। তুমিও ভালো থাকো, আর আমরাও। নয়তো তোমার এক পিস্তল কতক্ষণ কতভাবে রক্ষা করতে পারবে তোমার জান? যা করতেছ, তা জানের সওদা। হাতে তো পরবাই। আর যদি সেরকম ইচ্ছা থাকে, তাইলে তোমার রুহুর জন্য মঙ্গল আর মরার পরে বেহশত কামনা করি। মুস্তাকিন চিরকুটটা হাতে মুড়ে ময়লার ঝুড়িতে ফেলল। শার্ট খুলে সোফাতে ছুড়ল। আরও মাথায় চেপে বসাচ্ছে এরা কেসটা। এতক্ষণ তাও ঘুম ঘুম পাচ্ছিল একটু ক্লান্তিতে। এম ড্যাশ মোড়ের ওপর রিকশা থামিয়ে দিল রিকশাওয়ালা। অন্তু বলল, আর একটু এগিয়ে যাবেন না? না, আপা। রাস্তা খারাপ। চাকা আইটকে যায়। এইটুকুন পায়ে যান। রাস্তাটা ভাঙা। ক দিন আগের বৃষ্টিতে পিচ ক্ষয়ে নিচু হয়ে যাওয়া স্থানগুলোতে পানি জমেছে। সামনেই ক্লাব ঘর। বাইরের দেয়ালে সেটে রাখা বিভিন্ন রাজনৈতিক পোস্টার, রং বেরঙের কালিতে রাজনৈতিক সংগঠনের নামধাম লেখা সব। সামনে রাস্তার ওপারে চায়ের দোকানপাট। ক্লাব ঘরের সামনে লাল চেয়ার পাতা অনেকগুলো। বাঁশের স্ট্যান্ডের ওপর ক্যারাম বোর্ড রাখা। চেয়ারে দুয়েকজন বসে পা দোলাচ্ছে, সিগারেট টানছে, কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছে। রাস্তার করুণ দশা। কাউন্সিলরের ক্লাবঘরের সামনের রাস্তার এই হাল। অথচ সেই কাউন্সিলর আগামীতে মেয়র পদের প্রার্থী হয়ে বিভিন্ন সম্মেলনে কত কি করে দেবার অঙ্গীকার দিচ্ছেন জনতাদের। আজকালের মাঝে একটা বিশাল সম্মেলন আছে প্রাইমারি স্কুলের মাঠে। সেখানে নিশ্চয়ই হামজা, জয় জম্পেশ একটা করে বক্তব্য রাখবে। এদের জিহ্বা কয়টা? আর বিবেক এবং লজ্জায় বাকন ফেরিওয়ালার কাছে বিক্রি করে বাদাম কিনে খেয়েছে। ভাবতে ভাবতে কাদায় এক পা গেড়ে গেল অন্তুর। ক্লাবঘরের দিকে তাকালো না। থুতনি বুকে ঠেকিয়ে হেঁটে পার হলো। কালো বোরকা ও কালো ওড়নার নেকাবে মুখ ঢাকা তার। ক্লাবঘরের পাশেই সালমা খালার ছোট বাড়িটা। টিনের গেইটে আঙুলের টোকায় 2-3 বার শব্দ করল। কিছুটা দেরি করে চাঁদনি গেইট খুলে দিল। অন্তু বলল, ভয় পাবেন না, ভাবি। আমি খালার ভার্সিটির এক ছাত্রী। চাঁদনি নির্লিপ্ততা মুখে একপাশে সরে দাঁড়িয়ে ভেতরে আসার ইশারা করল। টিনের চাল, টিনের বেড়া। তার সামনে একটা ইটের গাঁথুনিতে তোলা ঘর। মেঝে হয়নি, উপরে শুধু টিনের ছাদ লাগানো হয়েছে, নিচের মেঝে কাঁচা, জানালা দরজাও লাগানো হয়নি। চাঁদনি অন্তুকে নিয়ে গিয়ে ঘরে বসাল। পাশের ঘরে সালমা খালা নামাজে বসে কাঁদছেন। করুণ কান্না। অন্তুর বুক ভার হয়ে এলো। চাঁদনি নাস্তা আনতে উদ্যত হলে অন্তু চাঁদনির হাতটা চেপে ধরে বলল, ভাবি প্লিজ। কোনো আনুষ্ঠানিকতা দেখিয়ে আমায় ছোট করবেন না। আপনি বসুন, 2 মিনিটই কথা বলি। সব মিটলে একদিন এসে নাস্তা করে যাব। চাঁদনি মানতে চায় না, অন্তু জোর করে বসাল। জীর্ণ একটা সেলোয়ার কামিজ পরনে চাঁদনির। চুলের বেনি উল্কো খুস্কো। মুখে মলিনতার ছাপ। দেখতে চরম সুন্দরী চাঁদনি। কালি পরা ডাগর ডাগর চোখ, আর তা যেন রহস্যময়ী। নাম কি তোমার? অন্তু বলে ডাকে সকলে। আমিও তাহলে তাই বলে ডাকব। একটু হাসল চাঁদনি। হাসিটা অদ্ভুত, আর সুন্দর। যদি আগেই চলে যেতেন এখান থেকে, তাহলে হয়তো আখির এই হাল হতো না বোধ হয়। মলিন হাসল চাঁদনি প্রত্যুত্তরে, বহুতদিন থেকেই ক্লাবের ছেলেদের নজরে পড়ছিল আখি, আখিরে খুব জ্বালাতো ওরা। যাওয়া আসার সময় আজেবাজে কথা বলতো। একবার ক্লাবের একজন বাড়িতে আসছিল তার কোনো বড় ভাইয়ের সাথে আখির কুপ্রস্তাব নিয়ে। আম্মা তারে একটা খাপ্পড়ও দিছিল। অন্তুর জিজ্ঞেস করতে ইচ্ছে করল, সেই বড় ভাইটা কি জয় আমির? আপনার কি সন্দেহ হয় না জয়ের ওপর? করল না প্রশ্নটা। আপনি যে টাকা ফেরত দিতে গেছিলেন মেম্বার সাহেবকে, তা দিয়ে অন্য কোথাও তো জায়গা কিনে চলে যেতে পারতেন। চাঁদনি হাসল আবার, কেমন যেন দেখাচ্ছিল চাঁদনির হাসি, তুমি ঘটনা লোকমুখে শুনছ তাই না? অন্তু জবাব দিল না। চাঁদনি বলল, পুরাটা আর আসলটা শোনো নাই। এখন শুনি, আপনি বলুন। চাঁদনি তাকায় অন্তুর দিকে, হু? আমি বলবো? অন্তুর চাঁদনিকে ভীষণ অন্যরকম লাগছিল। চাঁদনি বিছানার ওপরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড়গুলো ভাঁজ করতে করতে বলল, আমি বাপের বাড়ির পাওনা জায়গা আর বিয়ের গয়না বেচে আমার ভাইয়ের সাথে নিয়ে মেম্বারের কাছে গেছিলাম টাকা ফেরত দিতে। তারা নিল না। টাকাগুলা দেখল আর মেম্বার সাহেব বলল, আচ্ছা।
টাকা যখন জোগাড় করছো, নেয়া যাবে। আমি ওই হিন্দু লোকটার সাথে কথা বলে দেখি। এরপর অন্যমনস্ক হলো চাঁদনি, যেভাবে বলছিল, আমরা নিশ্চিত ছিলাম, টাকা নিবে, জায়গা ফেরত পাব। নিল কি সেই টাকা? চাঁদনি খুব মনোযোগ দিয়ে কাপড় ভাঁজ করতে করতে বলল, সেই রাতে বাড়িতে লুট হলো। বলেই হাসল। কি যে অদ্ভুত নির্লিপ্ততা শুনতে লাগলো চাঁদনির কথাটা। কপাল জড়িয়ে ফেলল অন্তু, চেনেননি তাদের? চাঁদনি হাসিমুখে কাপড়গুলো একপাশে রেখে বলল, তুমি কখনো ডাকাতি দেখনি, না? না, দেখিনি। ওরা মুখোশ পরেছিল। আর চিনলেই বাকি? যাবার সময় অস্ত্র দেখায় খুব ভালো করে সাবধান করে গেল। আর আমরা সাবধান হয়ে গেলাম। একবার সাবধান না হয়ে হারাই গেছে একটা। অন্তর বুঝল না শেষ কথাটা। চাঁদনি কি আখির মেজ ভাইয়ের কথা বলছে, যে ক্যান্সারে মারা গেছে? এখানেও এক রহস্য রইল। চেয়ে রইল ক্ষণকাল চাঁদনির নির্বিকার মুখটার দিকে। অসীম ধৈর্য আর বুঝো মেয়েটির। এমন নিম্নবিত্ত পরিবারে এত শীতল মস্তিষ্কের একটা বউ। তার চোখের চাহনি, কথা বলার ধরন, মুখের ভঙ্গিমা, সবই যেন অসাধারণ, একটুও সাধারণ নয়। সেদিন শাশুড়িকে যেভাবে বুকে জড়িয়ে থামাচ্ছিল, সে এক বিরল দৃশ্য। আজও কেমন অনর শক্তিময়ী লাগছে এই মেয়েটাকে। প্রথম সাক্ষাতে কেমন নির্দ্বিধায় কথা বলছে ওর সঙ্গে। একটুও ইতস্তত বা অপ্রস্তুত নয় যেন। মার্জিয়া কি এমন হতে পারত না? অন্তু জিজ্ঞেস করল, আপনি পড়ালেখা জানেন? চোখ তুলে তাকায় চাঁদনি, এসএসসি পাশ করছিলাম। মুখ খুললে না তুমি? দেখলাম না তো তোমায়। অন্তু নেকাবটা খুলল অল্প একটু। বেজায় মায়াবতী দেখতে অন্তু। সবচেয়ে বেশি মায়া লেপ্টে আছে ঘন পাপড়িওয়ালা চোখে, চোখের মণি কুচকুচে কালো, তাতে মুক্ত দানার ন্যায় ভাসছে আলোর প্রতিসরিত বিন্দুরেখা। এক দেখায় আটকে যাবার মতো, সুন্দর মেয়েটা। কালো নেকাবের প্রান্ত এসে ঠেকেছে ফর্সা কপালটার ওপর, থুতনিটুকুও বের হয়নি। কালো পর্দার আবরণের ভেদে ঝিরিঝিরি মোহময়ী চেহারা। চাঁদনি কিছুক্ষণ অন্তর নত মুখের দিকে চেয়ে থেকে বলল, খুব সুন্দর তুমি। আপনার কাছে হেরে যাব। দুজনেই হাসল। গেইটে শব্দ হলো। অন্তু দ্রুত মুখে নেকাব পরে নিল। সোহেল ঘরের দরজায় এসে থেমে গেল, তার চোখে মুখে কৌতূহল। অন্তু সোহেলের অপ্রস্তুত অবস্থা দেখে নিজেই বলল, ভাই, আমি অন্তু। ভার্সিটিতে পড়ি। ভাবির সঙ্গে এমনিই দেখা করতে এসেছিলাম। আপনি ভেতরে আসুন। সোহেল ঢুকল না, দু কদম পিছিয়ে হাত দিয়ে বাধা দেবার মতো করে বলল, বসো তুমি। কথা কও, আমি পরে আসব। বসো, বসো। অন্তুর ভালো লাগছিল এই বাড়িতে। সে বলল, আপনি আসুন, আমি বেরিয়েই যাচ্ছিলাম। অন্তু গিয়ে কান্নারত অভাগী মায়ের পাশে মেঝেতে বসে পড়ল। হাতটা চেপে ধরে বলল, চেনেন আমায়? চিনলেন সালমা অন্তুকে। ভার্সিটিতে কমন রুমে দেখেছেন বহুবার। আপনি এভাবে কাঁদছেন কেন? ক্লাবঘরেও পৌঁছাচ্ছে নিশ্চয়ই আপনার কান্নার স্বর। পৈশাচিক আনন্দ দিচ্ছে ওদের আপনার এই আর্তনাদ। নিজের দুর্বলতা অন্তত শত্রুর কাছে প্রকাশ করতে নেই। মুখে হাত চেপে কেঁদে উঠলেন সালমা। অন্তু বলল, যখন কেউ কষ্ট দেবার লক্ষ্যে কষ্ট দেয়, তখন একদম উচিত নয়, কষ্ট পাওয়াটা তাদের দেখানো। হয় সেই পরিমাণ সেইভাবে ফিরিয়ে দিতে হয়, অথবা চুপ থাকতে হয়। অন্তত তাদের সামনে। সালমা খালা অন্তুর এই ভারী কথা বুঝলেন কিনা কে জানে। বললেন, কিন্তু ওরা তো করে নাই কিছু। অন্তু জানালার দিকে তাকিয়ে বলল, নিজেকে সান্ত্বনা দিচ্ছেন? সালমা কান্না সামলালেন, এরপর বললেন, ওরা কিচ্ছু করে নাই, অন্তু। ক্যাডা করছে, আল্লাহ মাবুদ জানে। ওই পুলিশেরা আমার বেটির লাশ দিতেছে না কেন? আবার কই নিয়া গেছে আমার বেটিরে? আমার বিচার লাগবো না। ওরা রাজনীতি করে, শক্তিশালী সব। আমার বিচার লাগবো না, কিচ্ছু লাগবো না আমার। আমি চলে যাব এইখান থেইকা, বহুত দূরে যাব। আমার মেয়েটারে ওই পুলিশ আবার জানি কই নিয়া গেছে। কথা ধরল অন্তু, কারা রাজনীতি করে? এই তো বললেন, ওরা কিছু করেনি। তার মনে হলো, সে বোধহয় টেনে হিচড়েই জয়কে এসবের পেছনে দাঁড় করাতে চাইছে। তার সঙ্গে সেদিন খারাপ আচরণ করেছিল বলে জয় বারবার অপরাধীর জায়গায় নজর আসছে।
কিন্তু এটা ঠিক না। ভেতরের উকিল মস্তিষ্কটা ধমকালো অন্তুকে। ক্লাবঘর পার হওয়ার সময় আর চোখে তাকালো সেদিকে। বুকে একটা চাপা উত্তেজনা কাজ করছে। তাকে চিনে ফেলার মতো কেউ যদি এখন ক্লাবে থাকে, কোনো তামাশা না হয়ে যায় এখন। যদি জয়ই দেখে ফেলে। ক্লাবঘরের সামনে বড় পোস্টারে কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারির ছবি টাঙানো। পাশেই আরেক পোস্টারে তার ছেলে হামজার ছবি। এবার ক্যারাম বোর্ডের সামনে ছেলেরা দাঁড়িয়ে আছে, এটা আর চোখে নজরে এলো। আর ভুলেও তাকালো না সেদিকে। এম ড্যাশ। সন্ধ্যার বেশি বাকি নেই। দুনিয়াতে সর্বোচ্চ জঘন্য শব্দের মধ্যে সেরা জঘন্য শব্দ হল এলার্মের শব্দ। ঘুম ভাঙল জয়ের। ফোনের অ্যালার্ম তখনও বাজছে। উপুর হয়েছিল। চিত হয়ে বকল, স্যাটা ভাঙা এলার্ম ঘড়ি। বালডা বাজতেই আছে। সম্বন্ধীর ছেলে ঘড়ি আমার, আমি উঠছি হে। এইবার অফ যা। ঘড়িটাকে ভাঙতে পারলে ভালো লাগতো। ভাঙল না। টাকার ঘা কলিজায়। মুখে চোখে পানি দিয়ে আসার পরেও ঝিমুনিটা ছাড়ছিল না। প্রথমে ঝুড়িতে পরে একে একে সম্ভাব্য সকল আসবাবে কাঙ্ক্ষিত শার্টটা খুঁজল, পেল না। চিৎকার করতে করতে বেরিয়ে এলো ঘর থেকে, মামি। ও শতালো নানির মেয়ে। কাজের মহিলাকে জিজ্ঞেস করল, সেই শালির চেংড়ি কই? বেরিয়ে এসে দাঁড়ালেন শাহানা, কি সমস্যা? ষাঁড়ের মতো গলা ফাড়তেছিস কেন? এই বাড়ির ব্যাটা ছেলেদের জন্মগত বদরোগেই। জয় দাঁত খিচে উঠল, আমার শার্ট ধোয়া হয়নি কোন সুখে? কার বালডা পরব আমি এখন? তোর শার্টের খুব আকাল হয়েছে? আলমারি খুললে ছোটখাটো একটা শার্টের গোডাউনের খোঁজ পাওয়া যাবে, বাদর। সব সময় তোমার শার্টের পেছনেই তো দৌড়াই আমি, আর কোনো কাজ নেই বাড়িতে। অন্যটা পরে বের হওয়া যেত না? জয় মুখ খুলতে গিয়েও নিয়ন্ত্রণ করল নিজেকে। তার মুখ খুললে বকা ছাড়া কিছু আসার সম্ভাবনা নেই। মামিকে সামনাসামনি বকা ঠিক না। এরপর কথা বলতে গিয়ে ওই খ্যাপা সরি এলো, তো একটা বের করে দাও সেই গোডাউন থেকে, পরে বের হই। তোমাদের মতো তো হুদাই ঘরে বসে থাকি না আমি। কাজ আছে, উঠতেই দেরি হয়ে গেছে, আবার শার্টের বাড়া নিয়ে রঙ্গ করতেছি আর আধ ঘন্টা। তরু বেরিয়ে এসে দাঁড়ালো সেন্টার রুমের একপাশে। জয় ওর দিকে ফিরল, কঠিন স্বরে আদেশ করল, তরু। আরেহ সিস্টার, ইউ আর স্টিল জীবিত নাও? ভালোই হলো। আমার একটা শার্ট বের করে দে। যা, কুইক। জয়ের ঘরে ঢুকলেই পুরুষালী একটা গন্ধ পাওয়া যায়। মাতাল মাতাল লাগে তরুর। ঘরে বাস করা পুরুষটাই যখন সর্বক্ষণ ওর মাতাল হয়ে থাকার কারণ, এই ঘরটাও ওর কাছে বড় কাঙ্ক্ষিত। প্রতিদিন জয় উঠে বেরিয়ে যাবার পর সে পুরো ঘরটাকে পারলে নতুন করে উলট পালট করে, আবার শুরু থেকে গোছায়, বেশিক্ষণ এই ঘরে অবস্থান করার লোভে। যতক্ষণ এখানে থাকবে, বুকের ভেতর কি যে এক শিরশিরানি নেচে বেড়ায়। আলমারিটা খুলে খুঁজে খুঁজে একটা কালো লালচে রঙা শার্ট বের করল। আবার দ্রুত ঢুকিয়ে হ্যাঙ্গারে বাঁধিয়ে রাখল। এই ঘরের প্রতিটা বিন্দু তার গোছানো। অবশেষে একটা চেক শার্ট বের করল। সেটাতেও মন লাগলো না। ভুলভাল শার্ট নিয়ে গেলে, পছন্দ না হলে নিশ্চিত একটা জঘন্য ভাষায় গালি দিয়ে ছুঁড়ে ফেলবে শার্টটা জানালা দিয়ে। একবার শার্ট ধোয়া হয়েছিল না, সবগুলো শার্ট বাথরুমে চুবিয়েছিল। পরে ক্লিনার এনে সেসব তুলে বাথরুম বাঁচানো হয়েছে। আবার নতুন শার্ট কিনতে হয়েছিল। না কেনা অবধি হামজার শার্ট পরত। একটা মিশ্র ছাই রঙা শার্ট দিল জয়কে। জয়ের সব শার্ট বেনামি রঙের। নাম না জানা সব কালারের শার্ট বেছে বেছে কিনে আনে। এমনকি শার্ট যেটা কেনে সেটা দোকানে দাঁড়িয়েই গায়ে চড়িয়ে পরনেরটা ব্যাগে করে বাড়ি ফেরা লোক সে। পরের দিন নতুন সেই শার্ট ধুয়ে, আয়রন করে আলমারিতে তোলা হয়। এরকম হাজারো পাগলাটে স্বভাবসম্পন্ন, বদরাগী পুরুষটিকে কেন যে এত ভালো লাগে মনে মনে তরুর? লোকে শুনলে নিশ্চয়ই বলবে রুচির দোষ আছে তরুর, নয়তো জয়ের মতো নোংরা স্বভাবের ছেলের প্রেমে পড়া যায় না। জয় কিছু বলল না, চুপচাপ শার্টটা পরল গায়ে। তরুকে দিয়েই পারফিউম আনিয়ে নিল। এই ব্যাপারটা তরু কতটা উপভোগ করে, তা জানে না জয়। তার মন নেচে ওঠে যখন জয় ধমক দিয়ে এটা ওটা ঘর থেকে আনতে বলে তাকে। মনে হয় যেন সে ঘরণী জয়ের। আজ পৌরসভা অফিসে বৈঠক ছিল। নির্বাচন কাছে। হামজা বলেছিল, ঠিক দুপুরের পর পৌরসভায় পৌঁছে যেতে। আগামী সপ্তাহের শুরুতেই বিশাল এক সম্মেলন নির্বাচন নিয়ে।
সেই বিষয় নিয়ে আলোচনা চলবে। জয় পৌরসভায় না গিয়ে গিয়েছিল পলাশের গাঙের পাড়ের বাড়িতে। সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাবে গিয়ে ক্যারাম খেলেছে আধ ঘন্টার মতো, এরপর বাড়ি ফিরে ঘুম দিয়েছে সন্ধ্যা অবধি। কবির ড্রাইভিং করতে করতে জিজ্ঞেস করল, ভাই, আমরা যাচ্ছি কই এখন? চেয়ারম্যান কাকা ডেকেছে। কবির দ্রুত ঘাড় ঘুরাল, চেয়ারম্যান কাকা আপনাকে ডাকছে? কেন? সম্পত্তির ভাগ লিখে দেবে। তোর কিছু চাই সেখান থেকে? বোকা হাসল কবির, না মানে? আপনারে কেন ডাকছে? উল্টাপাল্টা কিছু করবে না তো? উল্টাপাল্টা কিছু? বউ নাই নাকি চেয়ারম্যানের? আমায় কেন টার্গেট করবে? হাসল কবির। জয় বলল, আয় তোর এই গেছো বাদরের মতো হাসির একটা ছবি তুলি। বাই এনি চান্স সকালে টপকে গেলে ছবিতে মালা চড়াবো। ব্যাক ক্যামেরা অন করে কবিরের দিকে ধরল। হঠাৎই একটা বোঝাই ট্রাক সামনে এসে পড়ল ওদের গাড়ির। গাড়ি চালানোর সময় এই মজা বোধ হয় কাল হয়ে উঠল ওদের। কবির প্রথমত নিয়ন্ত্রণ হারালো, দ্রুত স্টিয়ারিং ঘুরাল গাড়ি এক সাইডে নেবার জন্য। ততক্ষণে ডান পাশে আরেকটা গাড়ি এসে পড়েছে। ওদিকে সরার জায়গা নেই। ওদের গাড়ি যে পজিশনে রয়েছে তাতে ট্রাক ওদের গাড়িকে পিষে সামনে এগিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। ওপাশে চাপার জায়গা নেই। কয়েক সেকেন্ড পাশের গাড়িটা আরো স্লো হয়ে ওদের পাশ আটকে চলল মনে হলো। জয় সবসময় খারাপ কিছুর জন্য প্রস্তুত। কবিরও হলো। কিচ্ছু করার নেই আর, ট্রাক ওদের সামনে খুব কাছে প্রায়। আচমকা পাশের গাড়িটা পাশ থেকে দ্রুত এগিয়ে গেল ওদের গাড়ি পার করে। সেদিকে দিয়ে ট্রাকটা চলে গেল ওদের বাঁচিয়ে। ট্রাক চলে গেল নাকি কবির নিপুণ হাতে নিয়ন্ত্রণ করে নিল, বলা যায় না। সেকেন্ড 20 মধ্যে ঘটে গেছে পুরো ঘটনাটা। জয় গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে পেছনে তাকিয়ে দেখল ট্রাকটাকে একবার। এখনো হৃৎপিণ্ড ধরাস ধরাস করছে। জয় তাকে বকল, শালা, এত লাফাও কেন? বেশ কিছুক্ষণ পর পেছনে থেকে সমনে ঘাড় ফেরালো। কবিরকে প্রশ্ন করল, ট্রাকটা কার জানিস, কবির? চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।